তখন 4 বছর বয়স যখন বাবা মা আলাদা হয়ে যান। কারণটা যে কি তা আমি আজও জানি না, আর ওনারাও আমাকে কখনো জানাননি। হয়তো তখন আমার বোঝার মতো বয়স ছিল না, যাই হোক। কিন্তু আমি দেখেছি দুজন দুজনকে খুব মিস করতো, কিন্তু কোনোদিনও সামনাসামনি দুজনকে কথা বলতে দেখিনি। তবে একটা ব্যাপার ঠিক যে আমি দুজনের কাছেই থাকতে পারতাম। বাবা কখনো বলতো না যে মায়ের কাছে যাবি না, কিংবা মাও কখনো বলতো না যে বাবার কাছে যাবি না। আমি কখনো মায়ের সাথে থাকতাম, আবার কখনো বাবার সাথে, কিন্তু আমি চাইতাম আমরা আবার একসাথে থাকি। আর আমি এটা বুঝে গিয়েছিলাম যে আমাকেই এটা করতে হবে। বাবা থাকতো নিজের বাড়িতে, আর মা থাকতো নিজের তৈরি করা বাড়িতে। বাবা মা দুজনেই চাকরি করতেন। আমি যখন যা করতে চেয়েছি আমাকে তাই করতে দেওয়া হতো। আমি ছোট থেকেই ঘুরতে অনেক ভালোবাসতাম। যেখানে মন চাইতো সেখানে আমার সুন্দরীকে নিয়ে, মানে আমার বাইককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম। কখনো বন্ধুদের সাথে, আবার কখনো একা সোলো ট্রিপে। কলেজের পড়াশোনা শেষ, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। তাই সবাই মিলে ঠিক করলাম সাঁওতালিদের জীবনযাপন কেমন সেটা দেখবো। আসলে কিছুদিন আগেই কলেজের অনুষ্ঠানে কিছু সাঁওতালি মেয়েরা নৃত্য পরিবেশন করেছিল, আর সেটা সবারই মন কেড়ে নিয়েছিল। তো সেই দিন থেকেই সাঁওতাল পরগনায় যাওয়ার ভূত চেপেছিল সবার মনে। তখন তাজা রক্ত, শরীরও বেশ ফিট, তাই বলাও যা আর করাও তাই। কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগলো পৌঁছাতে। আমরা গিয়েছিলাম বীরভূম। সেখানে একটা ঘর নিলাম সকলে। এত দূর জার্নি করার পর সবারই অবস্থা খুব খারাপ। সেদিন ইচ্ছা থাকলেও বেরোনোর উপায় নেই। একই রাত করে পৌঁছেছি, তাই পরের দিন খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। মনে হয় সেই দিন বুধবার ছিল। রাস্তায় যেতে যেতে দেখি বেশ বড় একটা জায়গায় হাট বসেছে। গ্রামের প্রায় সকল মানুষ হেঁটে হেঁটে এসেছে কেনাকাটা করতে, আর একপাশে মুরগি লড়াইও চলছে। অদ্ভুত বিষয়, সকলের সাজগোজি প্রায় একই রকম, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। আর একপাশে চলছে সাঁওতালি নৃত্য। আমি উৎসাহিত হয়ে তাদের ছবি তুলতে লাগলাম। হঠাৎই একটি মেয়ে এসে আমার হাত ধরে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মেয়েটা আমাকে দেখে মুচকি হাসলো। আমি একটু ইতস্তত হয়ে বললাম, আরে করছেন কি? মেয়েটা জোর করে আমাকে টেনে নাচের দলের দিকে নিয়ে গিয়ে বলল, আসেন না গো বিদেশি বাবু, আসেন, এটা আমাদের সাঁওতালি নাচ বটে। এখানে যেখানেরই মানুষ আসুক না কেন আমাদের অতিথি বটে। আর অতিথিরা হলো ভগবানের রূপ। আর নাচতে তো হবেই, না হলে আনন্দ হবে কি করে? বাহ, বেশ ভালো করে কথা বলতে পারেন তো আপনি। আমার মুখে তার প্রশংসা শুনে মেয়েটা লজ্জা পেয়ে গেল মনে হলো। আমিও মেয়েটির সাথে ওই নাচের দলে যোগ দিলাম। পারছিলাম না কিছুতেই, কিন্তু মেয়েটি আমাকে শেখানোর যথেষ্ট চেষ্টা করছিল। নাচতে নাচতে আমি মেয়েটির দিকেই তাকিয়ে থাকলাম। মেয়েটিও নিষ্পাপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সত্যি কেমন যেন মায়াবী মনে হলো মেয়েটিকে। চোখ দুটো দেখলেই মনে হয় যেন কিছু বলতে চাই। এক বন্ধু ডাকে খানিকটা চমকিত হলাম। দেখি আমার বন্ধুরাও নাচের আসরে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর মনে হলো মেয়েটি যেন আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি তাকাতেই আর দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, কিন্তু কোথাওই পেলাম না। এই যা, নামটাও তো জানা হলো না। দুপুরে সকলে ফিরে এলাম হোটেলে। সকলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছে, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছি না। মানে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারছি না। বারবার ভেসে উঠছে ওই মায়াবী মুখটা, ওই মেয়েটার মুচকি হাসি, আর আমাকে শান্তিতে থাকতেই দিচ্ছে না। ক্রমশ মনে হচ্ছে ও নিশ্চয়ই আমাকে পাগল করেই ছাড়বে। কাউকে কিছু না বলে একাই বেরিয়ে পড়লাম তার খোঁজে। কি নাম, কোথায় থাকে কিছুই তো জানি না। শুধু মনে হচ্ছিল যদি তার একবার দেখা পাই তাকে অনেক প্রশ্ন করব। কেন সে তার দুটি কাজল কালো চোখ দিয়ে আমাকে নিষ্পাপ দৃষ্টিতে দেখছিল? কেন তার মায়াবী মুখ আমার বুকের ভেতরে ঝড় তুলেছে? কেন কেন? প্রায় 2 দিন ধরে মেয়েটিকে খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি তাকে। আর কালকেই আমাদের ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার তীব্র জেদ ছিল যে আমি একবার হলেও মেয়েটির সাথে কথা বলবোই। আমি শুনতে চাই ওর ওই গভীর চোখ আমাকে কি বলতে চায়। না, আমি প্রথম দেখায় ভালোবাসাকে বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার কি হলো? আমি তো মেয়েটাকে একবার মাত্র দেখেছিলাম, আর তাতেই আমার অবস্থা এমন হচ্ছে কেন? তাহলে কি আমি যত ভাবছি ততই যেন পাগল হয়ে চলেছি। রাতের বেলা সবাই খেয়ে দিয়ে গল্প করছিল। তখন সুগা বলে, এই জাঙ্কুক, তোর কি হয়েছে বলতো? যেদিন থেকে এসেছিস সেখানে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে তোকে। কোথায় ডুবে আছিস তুই? আমি আর থাকতে না পেরেই বলে ফেললাম, একটা
মেয়েকে খুঁজছি রে। সবাই মিলে আমায় চেপে ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা প্রেমে পড়েছিস নাকি রে? কোন মেয়ে, কি নাম, কার এমন দুর্ভাগ্য? এইসব প্রশ্ন করতে থাকে তারা। আমি কোনো উপায় না পেয়ে তাদেরকে সবটা খুলে বললাম। ওরা আমাকে ওকে খোঁজার সাহায্য করবে বলে। শুনেও কেমন যেন একটা অসন্দেহের মধ্যেই ছিলাম। মনে হচ্ছিল যদি আজ দেখা না হয় আর কোনোদিনও দেখা হবে না ওর সাথে। তবুও মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর শুয়ে পড়লাম সকালে যাওয়ার উদ্দেশ্যে। সবাই ঘুমিয়ে পড়লেও আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। বারবার ওই নিষ্পাপ চোখ দুটো ভেসে আসছে। তার ওই হাতের স্পর্শ আমি এখনো অনুভব করছি। কলেজে পড়ার সময় অনেক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু এমনটা কখনো হয়নি। কেউ এতটা মনে দাগ কাটতে পারেনি। কোনো মেয়ের প্রতি আমি এতটা আকৃষ্ট হয়নি। সত্যি সে যেন এক মায়াবিনী। এইভাবেই সারা রাত আর ঘুমাতে পারলাম না। শুধু ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। সকাল 10টার মধ্যেই সব গোছগাছ করে সবাই বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না তাকে। অবশেষে রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম কয়েকটি মেয়ে জঙ্গলে কাঠ কুড়োতে এসেছে। আমি তাদের দিকে তাকাতে দেখি সেই মায়াবী মুখটা। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আমি দৌড়ে গেলাম ওর দিকে। ও কোনো কথা বললো না, শুধু তাকিয়ে রইলো আমার দিকে। সেই নিষ্পাপ চোখ দুটো যেন আমাকেই খুঁজছিল। আমি কিছু না ভেবেই বললাম, আমি জানি না তোমার নাম কি, কোথায় থাকো, শুধু এটা জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার এই কথা শুনে সে একটু অপ্রস্তুত হয়েই বলল, আরে বাবু কি বলছেন? আপনি তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি ওসব কিছুই জানি না। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সেদিন তোমাকে দেখার পর আমি তোমাকে কতবার খুঁজেছি তুমি জানো? আজ আমি আর তোমাকে হারাতে পারবো না। আমি সাঁওতাল মেয়ে গো দাদা বাবু। পেটের জ্বালায় নানা কাজ করে থাকি, আর দেখতেও তো ভালো না। আমি ওসব কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে চাই। সে তাড়াতাড়ি কাঠগুলো মাথায় নিয়ে চলতে শুরু করলো। আরে নামটা তো বলে যাও। দেখো আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। তার একটা সঙ্গী বলে উঠলো, তেগো দাদা বাবু, ওর নাম তেইহুং। আমরা ওই জঙ্গলের পাশের গ্রামটাতেই থাকি। আমি চিৎকার করে বললাম, আই লাভ ইউ তেইহুং, আই লাভ ইউ। আমি আবার আসবো তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তেইহুং ফিরে তাকালো আমার দিকে, যেন মনে হলো কেউ তীরের ফল আমার বুকে গেঁথে দিল। এক অন্যরকম অনুভূতি হতে লাগলো। তাকে দেখে মনে হলো সেও যেন আমার জন্যই অপেক্ষা করবে। আস্তে আস্তে ওরা জঙ্গলে মিলিয়ে গেল। আমিও ফিরে এলাম বাড়িতে। বাড়ি ফিরে একদমই কোনো কাজে মন বসছে না। সারাটা দিন ওর কথাই মনে পড়ছে শুধু। মা বাবাকে ওর ব্যাপারে কিছু বলবো নাকি বলবো না কিছুই বুঝতে পারছি না। ওদিকে কলিং বেলের আওয়াজ শুনে দরজাটা খুলতে দেখি আয়ু। সে আমাকে জড়িয়ে ধরে বলল, হেই জেকে বেবি, এতদিন কোথায় ছিলে? না ফোন না মেসেজ। আমি আয়ুকে একটু দূরে সরিয়ে দিয়ে বিরক্ত হয়েই বললাম, একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। ও আচ্ছা, একটা কল তো করতে পারো নাকি? জানো আমার কত দুশ্চিন্তা হয় তোমাকে নিয়ে। আমি আবারও একটু বিরক্ত হয়েই বললাম, সরি। যাক গে ছাড়ো, আমি যার জন্য এসেছিলাম। ব্যাগ থেকে একটা আংটি বার করে আমার সামনে এসে বলে, আই লাভ ইউ জেকে। আয়ু, আমি শুধু তোমাকে নিজের বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। আমার মনে তোমার জন্য এরকম কোনো ফিলিংস নেই। প্লিজ পারলে আমাকে ক্ষমা করো। জাঙ্কুক, এসব তুমি কি বলছো? সত্যিই তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? তাহলে কলেজে এত মেয়ে থাকতে আমার কাছে কেন এসেছিলে বলো? কারণ আমি তোমাকে আমার একটা ভালো বন্ধু ভাবতাম, তার থেকে আর বেশি কিচ্ছু না। আমি জানতাম না যে তুমি এইরকম একটা বাজে ধারণা নিয়ে ঘুরছো। আয়ু পাগলের মতো করে আমাকে জড়িয়ে ধরে, আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আমি জোর করে তাকে ঠেলে ফেলে দিই। ছি আয়ু ছি, এইটা তোমার থেকে আমি আশা করিনি। তুমি তুমি এতটা নিচে নামতে পারো? আমি কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আজকে মনটা খুব খারাপ, তাই মায়ের কাছে গিয়ে মায়ের পাশে বসলাম। মা বিছানায় বসে বই পড়ছিল। আমাকে দেখে বলল, আরে বাবু তুই, কি হয়েছে, মন খারাপ? মা একটা কথা বলার ছিল। বল না বাবা, কি কথা? আচ্ছা মা, তোমার আর বাবার তো লাভ ম্যারেজ, তাহলে তোমরা এখন আলাদা হয়ে গেলে কেন? তোমরা তো একে অপরকে খুব ভালোবাসতে, তাই না? তাহলে এমন কি হলো যে তোমরা এত বড় পদক্ষেপ নিলে? নাকি লাভ ম্যারেজ সত্যি? দেখ বাবা, তোর প্রশ্নটা আমি এড়িয়ে যেতে পারবো, কিন্তু তোর মনে যে ধারণাটা সৃষ্টি হয়েছে সেটা কোনোদিনও শেষ হবে না। লাভ ম্যারেজ সত্যি যে খারাপ এমনটা না। যখন দুজন ভালোবাসার মানুষ একে অপরকে ভালোবাসে, তখন যত বাধাই আসুক নিজের ভালোবাসাকে পেতে সব কিছু করতে পারে।
কিন্তু বিয়ের পর এসব কথা আর কেউ মনেই করতে চায় না। যখন তারা সমস্ত বাধা পেরিয়ে একে অপরের সঙ্গে দেখা করতে আসে তখন সেই ফিলিংসটা অনেক আলাদা থাকে। এই দেখ না, তোর বাবা আর আমি যখন একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম না তখন আমাদের মনটা অনেক ছটফট করতো, কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পর শুধু কাজ আর কাজের মধ্যে ব্যস্ত থাকি। কারণ আমরা জানতাম যে যাই হোক আমাদের বিয়ে হয়ে গেছে আর কেউ আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। এসব নানা কারণে প্রতিদিন ঝগড়া, রাগারাগি আর সহ্য করতে না পেরে আলাদা হয়ে গেলাম দুজনে। সত্যি বাবাকে খুব মিস করো এখনো, আর বাবাও। কেউ ঠিকই বলেছিল দূরে থাকলে ভালোবাসা সত্যি বাড়ে, যেমন আমার আর তেইহুঙের। কি রে, কি ভাবছিস এত? আচ্ছা মা, আমি যদি বলি আমি একজনকে ভালোবাসি তাহলে? ও আচ্ছা, মেয়েটা কে শুনি? মা, ওই বেড়াতে যাওয়ার পথে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, ওর নাম হলো তেইহুং। কবে বিয়ে করছিস বল? মা সত্যি তোমার এতে কোনো আপত্তি নেই? মায়ের উপর শ্রদ্ধা আরো অনেক গুণ বেড়ে গেল আমার। মেয়েটি কে, কেমন দেখতে, কোন ক্লাসের, কিছু জিজ্ঞাসা না করেই কি রে আমি যাবো নাকি বিয়ের কথা বলতে, নাকি তুই নিজেই? সত্যি মা, তোমার মতো কেউ না। আরে স্যার, এখন তো কলেজ তোর ছুটি, তাই যা একদিনের মধ্যেই বৌমার মুখটা আমি দেখি। এখন রেজিস্ট্রি করে নে, বিয়েটা নয় পরেই হবে। ও মাই বেস্ট মম, দেরি করিস না। আর হ্যাঁ বলছি, তোর বাবাকে এসব ব্যাপারে বলেছিস? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। প্রায় এক সপ্তাহ পর ওর সাথে দেখা হবে, খুব আনন্দ হচ্ছে। এখন তো এই রাস্তাটা আরো দূর বলে মনে হচ্ছে। আজকে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো। ওদের গ্রামে ঢুকতে দেখি চারিদিকে বেশ সাজানো, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে। কিছু লোকের মুখে শুনলাম নাকি এখানে একটা বিয়ে আছে। আমিও উৎসাহিত হয়ে তাদের বিয়ে দেখতে গেলাম। মোবাইলটা বের করে আমি রেকর্ডিং করতে লাগলাম। তখনই আমার ক্যামেরায় ধরা পড়লো তের মুখটা। আমি তাড়াতাড়ি মোবাইলটা ফেলে দিয়ে তে বলে চিৎকার করে উঠলাম। ও আমার আওয়াজ ঠিকই চিনতে পেরেছিল, কিন্তু ও কোনো কথা বলেনি। শুধু ওর চোখ দুটো প্রমাণ করেছিল যে ও আমাকে ভালোবাসে। ওর দু চোখ বেয়ে জল ঝরে পড়ছিল বাঁধ ভাঙা নদীর মতো, কিন্তু ও কিচ্ছু বলতে পারেনি। দৌড়ে আসতে চেয়েছিল আমার দিকে, কিন্তু ওরা কেউ আমার কাছে আসতে দিল না। চোখ খুলতে দেখি আমি বিছানায় শুয়ে, আর আমার পাশে বাবা মা আর বন্ধুরা। আমি উঠেই তেইহুঙের খোঁজ করতে থাকি। ঘরে উপস্থিত সবাই সবার মুখ চাওয়াচাই করতে থাকে, কেউ কিছু বলতে চায় না। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমরা সবাই চুপ করে আছো কেন? কেউ তো কিছু বলো। মা তুমি বলো তেইহুং কোথায়? মা একটু ইতস্তত হয়েই বলে ওর নাকি বিয়ে হয়ে গেছে। এটা শোনা মাত্রই যেন আমার বুকের এক পাশটা যন্ত্রণা অনুভব হলো। না, এটা শারীরিক যন্ত্রণা নয়, এটা তীব্র মানসিক যন্ত্রণা, যেটা কেউ অনুভব করতে পারবে না। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। সবাই আমাকে বোঝাতে থাকে ও আর ফিরে আসবে না, ও এখন অন্য কারোর হয়ে গেছে। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এরকমটা হতে পারে না। নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি, কিন্তু যন্ত্রণাটা এতটা গভীর ছিল যে আমি চাইলেও কাঁদতে পারিনি। মা আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি পারছি না, আমি কিচ্ছু বুঝতে চাইছি না। তখন মা আমায় দিব্যি দিয়ে বলে আমি যেন ওকে ভুলে যাই আর বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে এসেও আমি ওকে ভুলতে পারিনি। তাই মা আমাকে বাকি পড়াশোনা করার জন্য মামার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে 3 বছর থাকি আমি। 3 বছর পর পড়াশোনা শেষ, আমি প্রায় 3 বছর পর বাড়ি ফিরছি। জানি না বাড়ির সবাই কেমন আছে, কি করছে। 3 বছর হয়ে গেল, তবুও তেইহুঙের সেই মায়াবিনী চোখ আজও ভুলতে পারিনি। জানি না কেমন আছে সে, এখন হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে, আর হয়তো আমাকে মনেও নেই। আর মনে থাকবেই বা কেন? আমিই তো ওকে ভালোবাসতাম, ও তো কোনোদিনও আমাকে কিচ্ছু বলেনি। ওটা একতরফা ভালোবাসা ছিল আমার দিক থেকে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পৌঁছালাম বাড়িতে বুঝতেই পারিনি। ড্রাইভারের বলাতে আমি গাড়ি থেকে নামতেই দেখি বাবা মা একসাথে দরজার সামনে দাঁড়িয়ে। আমি দৌড়ে গিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরলাম, তারপর বাবা মার সাথে ভেতরে গেলাম। কয়েকদিন পর মা বলে, বাবু তোর তো পড়াশোনা শেষ আর চাকরিও নিশ্চয়ই হয়ে যাবে, এবার বিয়েটা করে নে। না মা, আমি এসব বিয়েটি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আর যেটা আমি পারবো না সেটা আমাকে করতে বাধ্য করো না প্লিজ। আচ্ছা একটা কথা বল তো আমায়, তুই কি ওই মেয়েটাকে এখনো ভুলতে পারিসনি? মা থাক না এসব কথা, আমার চোখের দিকে তাকিয়ে বল যে ওই মেয়েটাকে তুই এখনো ভালোবাসিস। কি রে, কি হলো বল? আমি মায়ের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। বাবা তুই আমাকে ভালোবাসিস তো? মা আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমার কথাটা রাখ বাবা, এটা মায়ের শেষ ইচ্ছা ভেবে নে। মায়ের কথাটা ফেলতে পারলাম না, বিয়েতে রাজি হয়ে গেলাম। রীতিমতো বিয়েটা সম্পূর্ণ হলো। তবে মেয়েটার মুখ আমি এখনো দেখিনি। তেইহুঙের মুখ দেখার পর থেকে অন্য কারোর মুখ দেখার ইচ্ছা আমার এতটুকুও নেই।
আজকে আমার ফুল সজ্জা। আমি জানি না কি করব, মনে হচ্ছিল সবকিছু ছেড়ে পালাতে, কিন্তু পারিনি। ভেতরে ঢুকে বিরক্ত হয়ে দরজা বন্ধ করলাম। সমস্ত রাগ গিয়ে পড়লো দরজার উপরে। দরজার বিকট শব্দে মেয়েটি যেন একটু চমকে উঠলো। তারপর চেয়ারে বসে সিগারেটে টান দিতে দিতে ভাবলাম, মেয়েটি তো কোনো দোষ করেনি, কেন আমি ওর ওপর রাগ দেখাচ্ছি? সমস্যা তো ওর নয়, আমার জন্য ওকে কেন দুঃখ পোহাতে হবে? নিজের মনকে মানানোর চেষ্টা করলাম। এসব ভাবছি, তখনই দেখলাম মেয়েটি আমার পায়ে এসে স্পর্শ করলো। তারপর আমি তেইহুঙের মায়াবী চোখটা ভুলে চোখ বন্ধ করে ওকে স্পর্শ করলাম। তারপর ওর ঠোঁটে ঠোঁট রাখতে গিয়েও আমি পারলাম না। আমি উঠে দাঁড়িয়ে পড়ে ওকে বললাম, আমায় ক্ষমা করে দিও, আমি পারবো না। ঠিক ওর গলার আওয়াজটা পেতেই আমি চমকে উঠলাম। দাদা বাবু! ওর দিকে তাকিয়ে দেখি ও আর অন্য কেউ নয়, ওই হলো আমার তেইহুং। আমার সেই প্রথম দেখা ভালোবাসা। একটু আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে। তারপর আমি ওকে জড়িয়ে ধরলাম। নিজের চোখের জল আটকাতে পারলাম না। এত বছরের কষ্ট যেন এক নিমেষেই হারিয়ে গেছে। কেন কেন তুমি একবারও বলনি যে তুমি আমাকে ভালোবাসো? জানো আমি কত কষ্ট পেয়েছি, আমি কিভাবে ছিলাম জানো তুমি? সব কথা মুখে বলা যায় না গো শহরে বাবু। আপনি কি আমার চোখ দেখে বুঝতে পারেননি আমার মুখের ভাষা? অনেক মান অভিমান ভাঙানোর পর তেকে কোলে নিয়ে আমি বিছানায় গেলাম। তারপর ওকে স্পর্শ করে ওর ঠোঁটে ঠোঁট রেখে গেলাম ভালোবাসার দুনিয়ায়। পরে জানতে পারলাম যে সেদিন তেইহুঙের বিয়েটা ভেঙে গিয়েছিল। তাই সমাজের কাছে মুখ দেখানোর কোনো উপায় না পেয়ে ওর বাড়ির লোক মিথ্যা কথা বলে। আমার চলে যাওয়ার পর আমার মা আবার তেইহুঙের বাড়িতে গিয়ে সব সত্যিটা জানতে পারে আর তেকে ওখান থেকে নিয়ে আসে। এখন তেইহুং আর আমার বর্তমান জীবন। তে কোথায় গেলে? বাবু কাঁদছে যে, কি করব? রান্নাঘর থেকে আওয়াজ এলো। হ্যাঁ, তরকারিটা নামিয়ে আসছি। বাবা হয়ে গেলে আর এখনো ছেলে সামলাতে শিখলে না?